ওই যে আমার মসজিদের লোকজন এসছে সরকার থেকে, তো সময় দিলে ওনাদেরকে পাঠাবো আপনার ওখানে। না না, ওই যাবে আপনার ওখানে, আপনার অফিসে যাবে, আপনার অফিসে যাবে। বাসার ঠিকানাটা আপনি টেক্সট করে দিলে আর কখন যাবে বললে ওরা যাবে। ডাক্তার কবির আছে একজন, সে যাবে। টেক্সট করে দিয়ে নেবো বাসার নাম্বার। শুরু করে দিয়ে মাহবুবা ভাই আসবে, কথায় আসবে। হ্যাঁ, করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত আজকের গ্রন্থ আড্ডা এখনই শুরু হবে। ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের গ্রন্থ আড্ডার সম্মানিত সভাপতি, জিয়া স্মৃতি পাঠাগারের সম্মানিত সভাপতি, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম ইতিমধ্যে উপস্থিত হয়েছে। আজকের এই গ্রন্থ আড্ডার প্রধান অতিথি, আজকের এই মঞ্চের সৌন্দর্য বিএনপি সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে উপস্থিত হয়েছে। মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষানুরাগী ও শিল্পোদ্যোক্তা, মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আফরোজা খানম রিতা উপস্থিত হয়েছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, বিএনপির সংগ্রামী শিক্ষা বিষয়ক সম্পাদক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম ইতিমধ্যে উপস্থিত হয়েছে। মাননীয় বিএনপি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মাহাদি আমিন উপস্থিত হয়েছেন। সাংবাদিক আমিনুল ইসলাম কাগজ ভাই উপস্থিত হয়েছেন। বিশিষ্ট সাংবাদিক সাইদ আব্দুল্লাহ উপস্থিত আছেন। জিয়া স্মৃতি পাঠাগারের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব জমির দীপ্তি সহ অসংখ্য উপস্থিত আছেন আমাদের মাঝে। নরসিংদী জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মঞ্জুর এলাহি চেষ্টা করেন সহ জিয়া স্মৃতি পাঠাগারের সাথে সংশ্লিষ্ট যারা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। এখন আপনাদের সামনে প্রারম্ভিক বক্তব্য রাখবেন জিয়া স্মৃতি পাঠাগারের সংগ্রামী সভাপতি। এখন আজকের গ্রন্থ আড্ডার শুরুতেই কোরআন তেলাওয়াত করবেন জিয়া স্মৃতি পাঠাগারের সহ প্রচার সম্পাদক মোহাম্মদ শরীফ হোসেন। আরো বেশি করে হইবে, পাঠ চক্রেও আপনাদের করতে হয়েছে। পুরো উল্টা এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকাল রাসূলুন নবিয়ুল কারীম। এখন আপনাদের সামনে সূচনা বক্তব্য রাখবেন জিএসটিভি পাঠাগারের সংগ্রামী সভাপতি, মাননীয় চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম। আমাদের আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আমাদের জিয়া স্মৃতি পাঠাগারের প্রধান উপদেষ্টা, যার অনুপ্রেরণায় আজকে জিয়া স্মৃতি পাঠাগার আমরা সৃষ্টি করে এই পর্যায়ে আসতে সক্ষম হয়েছি, আমাদের সেই প্রিয় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত আছেন আমাদের এখানে আফরোজা খানম রীতা, মাহাদি আমিন, আমাদের এবিএম ওবায়দুল ইসলাম সহ আরো অনেকেই। আমরা এটা একটা ব্যতিক্রম ধরে অনুষ্ঠান করি, আপনারা জানেন এর আগে যারা উপস্থিত ছিলেন যে আমরা সাধারণত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিক, এটা ক্রস সেকশনের লোকজনকে নিয়ে আমরা কিছুটা আড্ডা বলতে যেটা বোঝায় সেটাই খোলামেলা আলোচনা করার চেষ্টা করি। কিন্তু আসলে এবার কতটুকু আমরা পারবো জানি না। কাজে ফরমাল আলোচনার বাইরে একটু খোলামেলা বাংলাদেশের বর্তমানের রাজনৈতিক অবস্থা, সামাজিক অবস্থাকে কেন্দ্র করে সবাই ক্রস সেকশনের পিপুল কি চিন্তা করছে সেটার একটা বই প্রকাশ আমরা ঘটাতে চাই জিয়া স্মৃতি পাঠাগারের মাধ্যমে। তা আমাদের এখানে আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ ডক্টর মাহবুবুল্লাহ সাহেব আসবেন, উনি অন দ্য ওয়েতে আছেন, এবং মাহমুদুর রহমান মান্না সাহেব উপস্থিত থাকার কথা। তা আমরা যারাই কথা বলবো দয়া করে একটু যাতে গতানুগতিক বক্তৃতা দেওয়ার না চেষ্টা করে আমরা একটু আলোচনা করার জন্য চেষ্টা করি, সেটা আমি যারা বক্তা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং সেভাবেই সবাই যাতে যাকে উপস্থাপন করে সেটার জন্য আমি অনুরোধ করব। এবং সবাই সকালে আসছেন সেটার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই। বিশেষ করে সাংবাদিক ভাইরা আপনারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এবং আজকের এই গ্রন্থ আড্ডাটা সত্যিকার অর্থেই যাতে একটা আড্ডায় রূপান্তরিত হয় এবং যারাই বক্তব্য দেবেন একটু মার্জিত, একটু সংক্ষিপ্ত যদি হয়, বিষয়ের উপরে যে বিষয়ের উপরে বলতে চান যদি সেটা হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। তা আমি এখন আজকের আমাদের এই আড্ডা পরিচালনা করার জন্য আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং আমাদের জিয়া স্মৃতি পাঠাগারের সদস্য ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুল সাত্তারকে আজকে দায়িত্ব দিচ্ছি। আপনারা যে আড্ডা বলছেন, আড্ডা শুড বি আড্ডা, তাই না? এখানে একটা ফর্মাল বক্তৃতা এগুলো যেন না হয়, আপনি এই আড্ডা করেন। আমাদের প্রধান অতিথিও তাই চায়, কাজে যারা এখানে আমরা আলোচক আছি আলোচনাটা যাতে সেইভাবে আমরা করার জন্য চেষ্টা করি, এবং বিশেষ করে সাংবাদিক ভাইরাও যারা কি মহামান্য সভাপতি, তারপরে আপনার মহামান্য প্রধান অতিথি, এইসব বাদ দিয়ে আড্ডা করেন। মানে আমরা একেবারে রিচুয়ালস করতে করতে এত অভ্যস্ত হয়ে গেছি, সেখান থেকে আমরা একটু বেরিয়ে আসি। আমরা সাধারণ স্বাভাবিকভাবেই আলোচনাটা করি। আমরা সেটা ভালো হবে ফর্মাল ওয়েতে আলোচনা না করলে, ওটা ফর্মাল ওয়েতে আলোচনা করলে তো ফর্মাল, ওটা আড্ডা না। ধন্যবাদ স্যার। আসলে যারা বক্তব্য রাখবেন দয়া করে মঞ্চে যারা উপস্থিত আছেন সবার নাম বলতে গেলে সময় নষ্ট হবে। বক্তব্য বললো না, বলতে আড্ডা অংশগ্রহণ কিসের বক্তব্য? বক্তব্যটা তো নাই। চা খাওয়াবো। এই গ্রন্থ আড্ডার শুরুতেই আমি স্মরণ করছি কথা বলবেন বিএনপি সাবেক মহাসচিব জনাব তরিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি জনাব মুস্তাহিদুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদ এবং সাবেক ভিসি মনিরুজ্জামান মিয়া। ওনারা এই জিয়া স্মৃতি পাঠাগারের শুরুতেই
বিভিন্ন পর্যায়ে জিএসটিডি পাঠাগারকে বিভিন্ন প্রোগ্রামে এসে ওনারা সম্মানিত করেছেন। ওনাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আমি আজকের এই গ্রন্থ আড্ডার শুরুতেই কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি এই গ্রন্থ আড্ডার আহ্বায়ক জিএসটিডি পাঠাগারের সাংগঠনিক সম্পাদক হাসান আল আরিফকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও জিএসটিডি পাঠাগারের 12তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত গ্রন্থ আড্ডার আহ্বায়ক হিসেবে আমি বলছি, আজকের এই আড্ডাটি আমাদের জন্য গতানুগতিক প্রোগ্রামের বাইরে নতুন একটি আয়োজন। এই আয়োজন করতে গিয়ে আসলে আমরা আপনাদের তুলনায় অনেক নবীন মানুষ, অনেক ভুলত্রুটি আছে, যে ভুলগুলো আছে সেগুলো আমাদের দিবেন। এখান থেকে আমরা যে অর্জন করব, এই নতুন এক রাজনৈতিক সংস্কৃতির পাশাপাশি হচ্ছে একটা আড্ডার নতুন পরিবেশ, নতুন কিছু জানার যেই আকাঙ্ক্ষা আমাদের তরুণদের ভিতরে আছে সেটি জাগ্রত হবে, সুন্দর একটি আড্ডার পরিবেশ হবে এবং সবাই সুন্দর উপভোগ করবো এই প্রত্যাশা রাখছি। আর যেই অসংগতি গুলো আছে তার জন্য অগ্রিম ক্ষমা চেয়ে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আরিফকে। এখন সংক্ষিপ্তভাবে আড্ডায় অংশ নেবেন বিশিষ্ট প্রকাশক জিএসটিডি পাঠাগারের সহ সভাপতি কাজী জহিরুল ইসলাম বুলবুল। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ। জিএসটিডি পাঠাগার মানুষের মনে বাংলাদেশের জাতীয়তাবাদ উন্মেষে বিশাল একটা ভূমিকা রাখছে। আগামীতে এটার কলেবর আরো বৃদ্ধি পাবে। আমি প্রকাশক হিসেবে বলবো যে বাংলাদেশি জাতীয়তাবাদের প্রকাশনা সেক্টর অনেক দুর্বল। আমরা চাই যারা লেখালেখি করে তথ্যভিত্তিক লেখা আমাদের অনেক প্রয়োজন। আমাদের 21শে বই মেলায় আমি যতটুকু জানি এবছর আমাদের জাতীয়তাবাদী প্রকাশনার বই অনেক কম, যথেষ্ট কম। আমি আশা করব দ্রুত আমাদের নেতৃবৃন্দ এবং যারা আমাদের সুধীজন আছেন এই বাংলাদেশের জাতীয়তাবাদ স্বাধীনতার ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং আমাদের নেতৃবৃন্দ তাদের তথ্যভিত্তিক অনেক বই লিখবেন। আমরা প্রকাশক হিসাবে আমরা সেগুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা প্রকাশ করে এই জাতীয়তাবাদ সারা বাংলাদেশে ছড়িয়ে দিব। তরুণ প্রজন্মকে বাংলাদেশের জাতীয়তাবাদে উদ্বুদ্ধ করে আমাদের বাংলাদেশ বিনির্মাণে আমরা সহযোগিতা করব। আশা করি আমরা দ্রুতই অনেক তথ্যভিত্তিক লেখা পাবো, অনেক বই পাবো, যেটা দিয়ে আমাদের আগামী প্রজন্ম উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পাশটা একটু খালি করবেন আপনারা দয়া করে। এই পাশটা একটু চাপে যাও। প্লিজ। জায়গা নাই এখন আড্ডায় অংশ নেবেন এই আমি কফি খাবো না, চা চা দেবেন না, এমনি চা, লাল চা, বিশিষ্ট চিনি দেবেন, সাংবাদিক লাল চা, চিনি। সোশ্যাল অ্যাক্টিভিস্ট জনাব সাইদ আব্দুল্লাহ আপনাদের সামনে আলোচনা অংশ নেবেন। এই বাইকটা খুলে দাও। হ্যান্ড বাইক নাই, তোমরা এটা আর চেঞ্জ করলে না ভাই। প্রেস ক্লাবের খালি পয়সাই কামাচ্ছে। আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছেন তাদেরকেও গ্রিটিংস জানাচ্ছি। বাংলাদেশের রাজনৈতিক মনস্তাত্ত্বিক যে পরিবর্তনটা ঘটেছে এর সম্ভবত একটা রিফ্লেকশন হলো তরুণরাও কি ভাবছে সেটা শোনার জন্য একটা তাগিদ রাজনৈতিক দলগুলো অনুভব করছে। এবং যে ব্যাপারটা আমাকে অভিভূত করেছে, বাংলাদেশের রাজনীতিতে সম্বোধন করবে, প্রথমে স্তুতি বাক্য চলবে, কিন্তু যখন আমি শুনলাম সেই কথাগুলো বলতে অফিসিয়ালি নিষেধ করে দেওয়া হলো, আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ইতিবাচক একটা জায়গা। তো আমি সরাসরি যদি টপিকে একটু চলে যাই, গ্রন্থ আড্ডা এই জাতীয় একটা আয়োজন রাজনৈতিক একটা দল করার তাগিদ অনুভব করছে, এইটা আমার জেনারেশনের একটা এক্সপিরিয়েন্স দিয়ে আমি শুরুটা করি। যেমন আমাদের জেনারেশনের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় 1975 সালের পরবর্তী যে কুগুলা একের পর এক ঘটতে থাকে,
সেটার ইতিহাসটা কোথায়? সবাই একটা বইকেই রেফার করে, সেটা হলো শাহাদুজ্জামানের কাজের কর্ণেল। কিন্তু এই বইটা যে কি পরিমাণ প্রোপাগান্ডামূলক একটা বই, সেটা কাউন্টার করে আজ অবধি বিএনপির জায়গা থেকে অথবা কোন নাগরিকদের জায়গা থেকে সলিড কোন বই সামনে আসে নাই। এটা দুর্ভাগ্যজনক। যেহেতু আড্ডা, অতএব ইতিবাচকতা এবং নেতিবাচকতা দুইটাই একটু আলোচনায় টানাটা অত্যন্ত জরুরি। তো আমি যেটা বলার চেষ্টা করছি, তাহলে নতুনদের কাছে কি বার্তাটা যাচ্ছে? তারা সবাই কাচের কর্নেল পড়বে এবং ওইটা ধরে ধরে ওই টাইমের কুগুলা যেটা ছিল বা রাজনৈতিক প্রেক্ষাপট যেটা ছিল, একটা প্রোপাগান্ডামূলক বই তারা পড়ে পড়ে বড় হচ্ছে। আরেকটা সিগনিফিকেন্ট একটা ঘটনা বাংলাদেশে, যেটা খুবই পপুলার একটা তত্ত্ব হয়ে গেছে, যে আওয়ামী লীগ লাস্টের 3টা ইলেকশনে ব্যাপক কারচুপি করেছে। আমি তো নিজস্ব ভাবে যেটা বলতাম, 2014 সালের অর্ধেকের বেশি বিনা ভোটের এমপি ছিল, 2018 সালের তাহাজ্জুদের এমপি ছিল, 2024 সালের ডামি এমপি ছিল আওয়ামী লীগের। কিন্তু আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে 2008 সালের ডিসেম্বরের ইলেকশনটা। সেটাও খুবই সূক্ষ্মভাবে ইঞ্জিনিয়ারিং ইলেকশন ছিল, এবং এইটাও যখন পড়ার জন্য কিন্তু বাংলাদেশের কোন টেক্সট খুব একটা বর্ণনাটা পাওয়া যায় না। প্রণব মুখার্জির একটা বই আছে, কোয়ালিশন ইয়ার্স। প্রণব মুখার্জির বইয়ের ভেতরে যদি যাওয়া যায়, ওই জায়গায় খুবই ক্যাটাগরিক্যালি উনি বলার চেষ্টা করছেন যে ওই যে আর্মি চিফ ছিলেন মইনু আহমেদ, তাকে সেফ এক্সিট নিয়ে দেওয়ার জন্য কিভাবে শেখ হাসিনার সাথে তিনি আলোচনায় করছেন ইলেকশনের আগে। মানে এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইঙ্গিত করে কিভাবে ওই ইলেকশনও আমাদের দেশের পাশ থেকে ইঞ্জিনিয়ারিং করা হয়েছিল। তো এই বর্ণনাগুলো তো সবার জানা উচিত। তাহলে জানার প্রক্রিয়াটা কি হবে? যত এইগুলোর পর বই লেখা হবে, টেক্সট তৈরি করা হবে, লিটারেচার তৈরি করা হবে, মানুষ তত জানবে। এমনকি অনেক ভালো ভালো উদ্যোগ, যেটা বিএনপির শুধু দল হিসেবে না, দেশের অংশ হিসেবে প্রচার পাওয়ার দরকার ছিল, আমার কাছে মনে হয়েছে সেই জায়গাতে সিরিয়াস লেভেলের ঘাটতি আছে। আওয়ামী লীগ কেন এতগুলো দিন স্বৈরাচারী রেজিম চালাতে পেরেছে? আমার কাছে মনে হয় হার্ড ফ্যাসিজমের পাশাপাশি তাদের সফট ফ্যাসিজম টুলটা ছিল খুবই শক্তিশালী। তারা নাটক, গান, সিনেমা, বই, প্রত্যেকটা জায়গাতে তাদের ওই ফ্যাসিবাদ আসার ন্যারেটিভটাকে তারা এস্টাবলিশ করতে পেরেছিল। বিএনপি বা অন্য কেউ জিয়াউর রহমানকে নিয়ে যদি কথা বলতে হয়, আমার কাছে মনে হয় কোনো বানানো কথার দরকার নাই। উনি যা করেছেন একদম মেদ চর্বি ছাড়া, সেটাকেই যদি প্রকাশ করা যেত, আমার মনে হয় যে বিএনপির অনেকগুলো ন্যারেটিভ দাঁড়িয়ে যেত। কারণ সামনের দিনের বাংলাদেশ, আমি আমার ছোট মাথা দিয়ে যেটা বুঝি, এটা ন্যারেটিভের রাজনীতি হবে। অন্য সময় অনেক রাজনীতি হতে পারত, কিন্তু এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনীতিটা টিপিক্যাল রাজনীতিবিদদের জন্য খুব কঠিন হয়ে যাওয়ার কথা। সেই জায়গায় ন্যারেটিভ বিল্ড যদি করতে হয়, সব ন্যারেটিভের দিকে নজর দেওয়া উচিত। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমার কাছে মনে হয়েছে জিয়াউর রহমানের যে লিগ্যাসি, খালেদা জিয়ার যে লিগ্যাসি, সেই ব্যাপারটাকে সব ন্যারেটিভ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে খুব একটা উদ্যোগ নিতে দেখা যায় নাই। আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমি যেহেতু ক্যাডেট কলেজে ছিলাম, ব্যক্তিগতভাবে আমার একটা ছোট্ট ঋণ আছে। এই গল্পটা অনেকেই জানেন কিনা জানি না। ক্যাডেট কলেজে ছাত্র রাজনীতি ঢোকানোর জন্য তোফায়েল আহমেদ যখন চেষ্টা চালাচ্ছিলেন, ফৌজদারহাট ক্যাডেট কলেজে গিয়ে খুব বাজেভাবে প্রত্যাখ্যাত হলেন। হওয়ার পরে উনি শেখ মুজিবের কাছে এসে ক্যাডেট কলেজ বন্ধ করে দেওয়ার উদ্যোগটা নিয়েছিলেন, এবং শেষ মুহূর্ত পর্যন্ত কিপ ক্যাডেট কলেজ ক্যাম্পেইন নামে একটা ক্যাম্পেইন চালানো হয়, এবং তারা জিয়াউর রহমানের হাত ধরে শেষ পর্যন্ত এমএজি ওসমানীর হাত ধরে ক্যাডেট কলেজ ক্যাম্পেইনটা টিকে যায়। যদি না হতো তাহলে ক্যাডেট কলেজও থাকতো না, আমি নিজেও ক্যাডেট কলেজের একজন ক্যাডেট হতে পারতাম না। কিন্তু এই ন্যারেটিভটা কোনো টেক্সট বই নাই। এমনকি আমাদের ন্যারেটিভ প্রচার করার যে জায়গাটা, দেখবেন খাল খনন কর্মসূচি নিয়ে এত 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 বাজে প্রোপাগান্ডা থাকে। বাংলাদেশ হলো এমন একটা দেশ, যে দেশ ক্ষণে ক্ষণে ডুবে যায়। এন্টার মনসুন সিজনে বাংলাদেশ অনেক জায়গা আছে 2-3 বার করে ডুবে যায়। তাহলে বাংলাদেশের খাল খনন কর্মসূচিটা জিওগ্রাফিক্যালি কতটা গুরুত্বপূর্ণ ছিল, এটার পর কি কোনো টেক্সট আছে? এটার পর কোনো টেক্সট নাই। আনকম্প্রোমাইজিং লিডার হিসেবে খালেদা জিয়াকে শুধু স্লোগানে রাখা হয়েছে। আমার কাছে মনে হয় বাংলাদেশের শুধু ওই আনকম্প্রোমাইজিং জায়গাটা স্লোগানে না, এটা বইয়ের ভেতরে বর্ণনাটা কই? এই জেনারেশনের পরবর্তী জেনারেশন যারা আসবে, তারা তো বই পড়বে, লিটারেচার দেখবে। আমার কাছে মনে হয় সেই জায়গাতে ন্যারেটিভ তৈরিতে বিএনপি পুরোপুরি ব্যর্থ হয়েছে। এইটাই যদি অন্য কোনো দলের হতো, তারা বানিয়ে বানিয়ে যে লিটারেচারটা তৈরি করে, সেই জায়গাটা দেখা যেত যে তাদের একটা রাজনৈতিক ফাউন্ডেশন হয়ে যায়। আরেকটা জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে, যে শুধুমাত্র বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান দিয়ে কথা না। 2007 সালে 111 যখন চলে,
নিউজ পেপার গুলো কোন এজেন্সির মানে চিরকুট ধরে ধরে যে নিউজ গুলো করতো সেই ন্যারেটিভ কিন্তু এখনো তরুণদের ভেতরে আছে। যখনই কোনো কথাবার্তা হয় তারা ওইটাকে টান দেয় যে ওই আমলেতে এইটা হয়েছিল। কিন্তু বাংলাদেশের ইংলিশ নিউজ পেপারের একজন প্রসিদ্ধ এডিটর যিনি আছেন উনি কিন্তু পরবর্তীতে পাবলিক ফোরামে ডিসকাশনের টাইমে উনি কিন্তু ভুল স্বীকার করেছেন এবং উনি বলেছেন ওনার এডিটোরিয়াল লাইফে সবচেয়ে বড় দুর্ভাগ্যজনক অধ্যায় ছিল সেটা। কিন্তু এই ন্যারেটিভটা যে বাজারে চলে এইটার কাউন্টার ন্যারেটিভটা কি বিএনপির কোন প্রচার সেল থেকে প্রচার করা হয়েছে? সেটাও কিন্তু করা হয় নাই। এই জন্য আমি বলি গ্রন্থ আড্ডা যেটা, এই আড্ডাটার পাশাপাশি আমাদের বোধহয় সামনের দিনের এই লিটারেচারটা দরকার ছিল। আমাদের বয়সী যারা আছেন, আমি 7-8 বছর ধরে যেহেতু লেখালেখি করি, একটা প্রশ্ন করা হতো যে জিয়াউর রহমানের যারা মেরে ফেললো তাদের বিচার কেন বিএনপি করতে চায় না। এইটা প্রশ্নটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন তরুণদের ভেতরে। তো আমি যখন রিসার্চ করতে শুরু করলাম, আমার রিসার্চের ভেতরে আমি একটা জিনিস দেখলাম, জিয়াউর রহমানকে যারা হত্যা করেছিল ঠিক ওই ফুটার কয়েকদিনের ভেতরে যারা যারা হত্যা করেছিল অলমোস্ট সবাই কিন্তু মারা পড়ে কাউন্টার, এবং তাদের বিচারও কিন্তু হয়। কিন্তু এইটা ন্যারেটিভটা প্রচার না করার জন্য তারা এই জাতীয় নোংরা প্রোপাগান্ডাটা তারা ছড়াতে পারে। এটা কেন হচ্ছে? কারণ সফট ন্যারেটিভের দিকে মনোযোগটা কখনোই দেওয়া হয় না। তো আমার যেটা এক্সপেকটেশন থাকবে এইগুলো দলীয় ইতিহাস না, এটা বাংলাদেশের ইতিহাস, এবং এই জন্য আমাদের সফট ন্যারেটিভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটার প্রয়োজনীয়তা যদি সামনেও বিএনপি বারবার করে ফেল করে, আমার কাছে মনে হয় ওই সফট ন্যারেটিভ দিয়ে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তারা সেটাকে ক্যাশ করার চেষ্টা করবে। এবং সামনের দিকে মাফ করে দিন, আমি আইসা শুনলাম এজন্য পরে আমার গাড়ি পাঠাই, নাটক, সিনেমা প্রত্যেকটা জায়গাতেই সেই ইতিহাসটা লিপিবদ্ধ করা যায়, সেই প্রত্যাশা রেখে আমি শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুব ভালো, থ্যাংক ইউ। ধন্যবাদ শহীদ আব্দুল্লাহ ভাইকে। ইতিমধ্যে আমাদের এই গ্রন্থ আড্ডায় উপস্থিত হয়েছে বিশিষ্ট শিক্ষাবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজের সাবেক বিভাগীয় প্রধান, আমাদের সকলের প্রিয় জনাব মাহবুবুল্লাহ ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে একটু আলোচনা করবেন। এখন আপনাদের সামনে আড্ডায় অংশ নেবেন শিক্ষক নেতা জাকির হোসেন। কফি শর্ট করে জাকির। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গ্রামের ছেলে, তো গ্রামের একটি আমাদেরই বন্ধু মানুষ ছিল, অত্যন্ত চালাক, তার কথাবার্তা এবং তার প্রাঞ্জলতা একটু তুলে ধরতে চাই। সেটি হলো এই, ওই ছেলেটা একদিন একটা আমাদের গ্রামের পাশ দিয়ে একটা ছোট্ট নদী আছে, নদীটা পারাপার হতে হয়, অনেক সময় ডিঙি নৌকা, আবার অনেক সময় হেঁটেও পারাপার হওয়া যায়। এর মধ্যে একজন বুড়িমা কাঁথা কাপড় দিয়ে সে ওই নদীটা পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু ডিঙিটা নাই। এখন ওই ছেলেটা বলছে যে বাবা তুমি কেমন আছো? বলে আমারে তো দেখতেই পাচ্ছ কেমন আছো। না তো ঠিক আছে, তো পানি এখানে কতটুকু আছে? খালাম্মা পানি কতটুকু আছে এটা তো আমি মেপে দেখিনি, এটা পানির জায়গায় পানি আছে, আপনিও দেখছেন আমিও দেখছি। না আমি বলছি যে পানি তো আমি যদি পার হতে চাই তাহলে কি আমার কাপড় চোপড় ভিজবে? কাপড় চোপড় কেন, লেপ কাঁথা যা দিবেন সবই ভিজে যাবে, কাপড় চোপড় তো সবই ভিজবে। তো এই গল্পটা এই জন্য বললাম যে আমাদের পতিত শেখ হাসিনা শেষ পর্যন্ত বাংলাদেশের সেই পিলখানা বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের গণতন্ত্র পর্যন্ত সবকিছু শেখে শেষ করেছে, শেষ করে বাংলাদেশের আর কোথাও আর জায়গা পাইনি। তো আমি আমার পূর্ববর্তী বক্তা আমাদের ইয়াং জেনারেশনের সাইদ আব্দুল্লাহ ভাই বলেছেন যে বিএনপি কিছু ন্যারেটিভ শহীদ রাষ্ট্রপতি জিয়ার সম্বন্ধে বা বেগম খালেদা জিয়ার সম্বন্ধে ন্যারেটিভ তৈরি করতে ব্যর্থ হয়েছে। আসলে আমি ব্যর্থ হয়নি, তার প্রমাণ হলো যে আমাদের মহাসচিব যিনি আজকে প্রধান অতিথি আছেন কথা বলবেন, উনি কিন্তু সবসময় বলতেন যে ছাত্র জনতা ইয়াং জেনারেশন যেদিন সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে সেদিনই এই দৈত্যের পতন হবে। ঠিক সেই
মানে সেই কাজটি বিএনপির পক্ষ থেকে করা হয়েছে এবং সেই দত্তের পতন হয়েছে। সুতরাং এই দত্ত যেন বাংলাদেশে না ফিরে আসে সেই এক্সপেকটেশন থাকবে আপনাদের ইয়াং জেনারেশনের কাছে। আমি সর্বশেষে একটি কথা বলে যাই। আমি যেহেতু শিক্ষকতা করি এবং শিক্ষা মন্ত্রণালয়ের কিছু মানে দেখাশোনা করছি, সেটি হলো যে দোষরদের ফিরিয়ে আনার জন্য যে যা কিছু করণীয় সবকিছু কিন্তু করছে। সুতরাং আমাদের সাবধান থাকতে হবে। তার একটা প্রমাণ হলো যে সমস্ত শিক্ষক নামের কলঙ্ক হিসাবে আমাদেরকে কলঙ্কিত করেছিল, তাদেরকে ওই আমাদের ছাত্র জনতা বিভিন্ন মানে সময় 5 তারিখের পরে কিছু চাকরিচ্যুত করা হয়েছে। পরিতাপের বিষয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে গত 14 তারিখে এমন একটি সার্কুলার জারি করেছে যে তাদের সম্বন্ধে তদন্ত করা হবে। ভালো কথা, তদন্ত করা হবে। পাশাপাশি এটা বলছে তদন্ত যতদিন না হয় ততদিন তারা ঘরে বসে তাদের বেতন চালু থাকবে। অর্থাৎ এখন তারা মনে করছে যে তাহলে আমাদের তদন্তই চলতে থাকুক, আমরা ঘরে বসে বেতনগুলি পাইতে থাকি। এই হলো শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ অবস্থা। গতকালকে গিয়ে আমি চূড়ান্ত ভাবে প্রতিবাদ করে এসেছি, বলে এসেছি যদি এই ধরনের কর্মকাণ্ড আপনারা করেন তাহলে শিক্ষক সমাজ আবারও রাজপথে নেমে আসতে বাধ্য হবে শিক্ষা মন্ত্রণালয়ের বিরুদ্ধে। আমাদের নেতার নির্দেশে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে সহযোগিতা করছি। তার মানে এই না যে আপনারা ওই স্বৈরাচারের দোষরদের আবার ফিরিয়ে আনবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আড্ডাতে আমার এই কথাগুলি কতটুকু আপনাদের মনোরঞ্জন করেছে জানি না, আরো আমি আড্ডা শুনবো এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জাকির হোসেন ভাইকে। এখন আপনাদের সামনে আজকে এই আড্ডায় অংশ নেবেন বিশিষ্ট সাংবাদিক জনাব আমিনুল ইসলাম কাগজি। আমিরুল ইসলাম কাগজি। যাক, আর আমি মাপ চেয়ে নিচ্ছি। তা তো এই কারণে যে এটা একটা আড্ডা কখনো দাঁড়িয়ে হয় না, বসেই বলতে হবে, বসেই বলতে হয়। এবং আমি আড্ডা অনেক সময় দাঁড়িয়ে হতে পারে, কিন্তু না, যে সমস্ত আড্ডা এই পর্যন্ত আমাদের এখানে যেমন এখন আড্ডার জায়গাই নেই। আজিজ সুপার মার্কেট ছিল, পল্টনে ছিল, বিউটি বোর্ডিং এ ছিল, এটা শেষ হয়ে গেছে। আড্ডা তো ভুলে যাচ্ছে, আড্ডা ভুলে যাচ্ছে, কিন্তু এই আড্ডাটা কিন্তু সেই প্রাগ ঐতিহাসিক যুগ থেকেই ছিল। আপনারা যদি দেখেন সেই মহাকবি হুমার, আমরা যদি সেই ইতিহাসের জনক হেরোডোটাসের কথা বলি, উনি খ্রিস্টপূর্ব 400 বছর আগে তার আগমন, তারও 4 থেকে 500 বছর আগে হুমার যেটা লিখেছেন ইলিয়াড এবং ওডিসিস, তিনি কিন্তু লিখে যাননি। এরকম রাতে আড্ডা দিতে হঠাৎ করে তিনি আসলেন এবং অন্ধ। তিনি ইলিয়াডের লিখেছেন 16,900 লাইন লিখেছেন এবং ওডিসিস ইলিয়াডেও ওই একইভাবে 900 মতো, টোটালি 28,000 লাইন তিনি লিখে যাননি, বলে গেছেন। এই রাতের অন্ধকারে এসে মানে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, হঠাৎ করে এসে বললেন। হয়তো দেখা গেল যে এইটাই হচ্ছে যেটাকে বলা হয় যে আমরা গ্রিক মাইথোলজির কথা বলি, সেটাই জনকই হচ্ছেন এই হুমার। কিন্তু সেটাও এসেছে ওই আড্ডার মধ্য দিয়ে। তিনি দেখিয়েছেন সেই সময় হেলেন অফ ট্রয় কিভাবে ধ্বংস হয়ে গেছে, ওডিসিস বিভিন্ন জায়গায় যখন এই যুদ্ধের পরে একের পর এক ঝড় ঝঞ্ঝা অনেক কিছু কাটিয়ে তারপরে আবার তার সেই গন্তব্যে ফিরে এসেছেন। এটা এইগুলো আড্ডার মধ্যে হয়েছে। লাইসিয়াম গ্রিসের সবচেয়ে বিখ্যাত শহর, যে শহরেই কিন্তু আড্ডার মধ্যে দিয়ে হয়েছে। সেখানে সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, তারাই কিন্তু এখানে বসে এই আড্ডার মধ্যে দিয়ে সবকিছু করেছেন। যুব সমাজকে মোটিভেটেড করেছেন তারাই, কিন্তু এগুলো আড্ডার মধ্যে দিয়ে হয়েছে, এমনি এমনি হয়নি। অতএব আজকের যে আড্ডাটাকে খুব প্রাণবন্ত করে তোলা খুবই উচিত বলে আমি মনে করি। তারপরে এই যে আমাদের হিজরি 2য় শতাব্দীতে ফ্রান্সের ফরাসি কি বলে, এটা হচ্ছে পারস্যের বা এখনকার ইরানের সবচেয়ে বিখ্যাত শহর, যাকে বলা হয় শিক্ষা শহর, নিশাপুর। সেই নিশাপুর থেকেই কিন্তু উঠে এসেছেন এই আমাদের ইসমাইল বুখারী, ইমাম ইয়াহিয়া জুহরি এবং যত যে হাদিস বেত্তারা আছেন, তাদের সবারই আগমন কিন্তু এই নিশাপুর। এরপরে যদি আরো একটু পরে আসি আমরা, সুলতান মাহমুদ, যিনি গজনী সুলতান মাহমুদ হিসাবে পরিচিত, তার পুরা রাজ দরবারই ছিল একটা আড্ডাখানা। আল বেরুনে এই যে ইবনে সিনা, তারপরে আছেন এই আব্দুর রহিম, এইভাবে অনেক কবি সাহিত্যিক যারা আসছেন,
বেশিরভাগই কিন্তু আড্ডার মধ্য দিয়ে উঠে আসছে। এই যে একটা কথা না বললেই নয়, যেটা সক্রেটিসের কথা বলতে হয়, উনাকে যে সময় এক একটা বিতর্কিত রায়ের মধ্য দিয়ে মৃত্যুদণ্ডটা দেওয়া হলো, এর পরও কিন্তু মৃত্যুদণ্ড দেওয়ার পরও তাকে জেলখানায় রাখা হলো। তার শিষ্য কিটো, সিমন, এরা সবাই তার সাথে যে বসে বসে গল্প করার সময় বলতো যে সক্রেটিস, তুমি তো আর এই যে তোমার যে জাহাজটা এখন ডালাসে আছে, ওখান থেকে এথেন্সে আসতে আসতে যত সময় লাগবে, এই সময়ের মধ্যে তোমার ফাঁসি ইয়েটা হয়ে যাবে, হেমলক পান করে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে। অতএব আমরা চাই তুমি একজন দার্শনিক, তোমার দর্শনের কথা আমরা আরো শুনতে চাই। অতএব তুমি যদি মনে করো যে তোমাকে এখান থেকে সরিয়ে নিয়ে অন্য কোথাও নিয়ে কোন নির্জন দ্বীপে বসে আরো আমরা কিছু জানতে চাই, শিখতে চাই, কেননা তোমার কথাগুলোই তো পরবর্তীতে সারা পৃথিবীর মানুষ জানবে তুমি একজন ফিলোসফার। তখন জবাবে সক্রেটিস একটা কথা বলেছিলেন, আমাকে তোমরা নিতে পারবে, জেলারকে বললেও হয়তো জেলার শুনবে, যেহেতু আমার মতো একজন দার্শনিককে তোমরা সেভ করতে চাও। কিন্তু যে মুহূর্তে সকালবেলা লোকজনের এই গ্রিসের লোকজন জানবে যে সক্রেটিস জেল থেকে পালিয়ে চলে গেছে, তাহলে জেল পলাতক সক্রেটিসের বক্তব্য মানুষ বিশ্বাস করবে, নাকি মৃত্যু পথযাত্রী সক্রেটিসের আদর্শ নিয়ে যে ফিলোসফি তিনি দিয়ে গেলেন সেইটা করবে? আজকে বাংলাদেশে একটা ঘটনা কিন্তু আমরা দেখি, সেটা হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়া মানে হচ্ছে নিজেকে গুটিয়ে নেওয়া, এবং সারা পৃথিবীতে যতদিন পৃথিবী থাকবে, বাংলাদেশ থাকবে, ততদিন কিন্তু ইতিহাসে লেখা থাকবে বাংলাদেশের একজন ফ্যাসিস্ট, স্বৈরাচার, কর্তৃত্ববাদী শাসক, তিনি পালিয়ে যে নিজের ঘর সংসার, নিজের আত্মীয় স্বজন, জনতার রুদ্র রোষে, জনতা এবং ছাত্র জনতার রুদ্র রোষে তারা পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়া শেখ হাসিনা আর এইখানে অবস্থান করা শেখ হাসিনা আকাশ পাতাল তফাৎ। 1990 সালে এখানে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে কিন্তু এরশাদ পতন হয়েছে, এরশাদ পালিয়ে যায়নি। 1996 সালে আওয়ামী লীগ একইভাবে আন্দোলন সংগ্রাম করেছে, বেগম খালেদা জিয়া কিন্তু পালিয়ে যায়নি। ফলে প্রতিটা ক্ষেত্রে যে এই বিষয়গুলো যখন আসবে, এই ভাইয়া প্লিজ আপনারা অনেকে থামেন না, আপনারা তরুণ যে ছাত্র নেতা একজন বক্তব্য দিয়ে গেলেন যে আওয়ামী লীগ গত 16 বছর ধরে একটা বয়ান তৈরি করেছে, সেই বয়ানকে আসলে মানুষ গ্রহণ করেছে? গ্রহণ করে নাই বলে এই তরুণ প্রজন্মই কিন্তু উঠে দাঁড়িয়েছে, রুখে দাঁড়িয়েছে, এবং প্রতিটার তারা পাল্টা জবাব দিয়েছে। প্রতিটা স্কুল কলেজে আমরা গিয়ে দেখেছি যেখানে শুধুমাত্র শেখ মুজিবকে বহিহাত করার জন্য তুলে ধরা হয়েছে। আমাদের দৃষ্টি সীমার মধ্যে শুধু মূর্তি আর মূর্তি। আমি এখন দেখি যে ভারতে অনেক মিডিয়াতে বলা হয় যে শেখ মুজিবের মূর্তি কেন ভাঙা হলো। ওই সাংবাদিকের মাথার মধ্যে কোনো নেই যে 1990 সালে যে রাশিয়ার পতন হয়েছিল, তখন লেনিনের মূর্তি যেভাবে ভাঙা হয়েছিল সেটাও একটা ইতিহাস। অতএব যখন কোন স্বৈরাচার তার পতন দেখতে পায় বা পতন হয়, সেখানে অনেক কিছু হতে পারে। সাগরে যেমন জলোচ্ছ্বাস হয়, অনেক কিছু হয়ে যেতে পারে, ঝড় তুফান হয়ে যেতে পারে। আন্দোলন সংগ্রাম এবং এই যে গণঅভ্যুত্থান, এর মধ্য দিয়ে যে পতনটা এসে যায়, সেই পতন কিন্তু ঠেকানোর মতো কোন প্রাকৃতিক শক্তি আর কাজ করে না। তো আজকে আপনার বক্তব্য দেওয়ার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য আমি আমার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুদা হাফেজ। থ্যাংক ইউ। ধন্যবাদ আমিরুল ইসলাম কাগুজি ভাইকে ওনার চমৎকার আড্ডায় অংশ নেওয়ার জন্য। এখন আড্ডায় অংশ নেবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ওই শোনো, ওই ভাইস চ্যান্সেলরটা বলো, কিন্তু তোমাদের ওইটা দরকার নাই। তো আজকে দেখো না কার্ডে আমি কি দিছি, কার্ডে কারো কোনো দলের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর ABM আপনার ছাড়া কারো দলের কোনো প্রধান অতিথির
অনুমতি ক্রমে দাঁড়িয়ে কথা বলি, আড্ডাটা দাঁড়িয়ে দিই। ওই যে আপনার তো আড্ডা দেওয়ার অভ্যাস নাই, দাঁড়িয়ে দিই। শিক্ষক মানুষ দাঁড়িয়েই বলে। সম্মানিত প্রধান অতিথি এবং আজকে সভাপতি, অন্যান্য যারা আলোচক আড্ডা আছেন, তো আসলে অত্যন্ত ব্যতিক্রম ধর্মী একটা প্রোগ্রাম আজকে। আমি একটা গল্প দিয়ে শুরু করি। শিক্ষক মানুষ রাজনীতি বক্তব্য দেবো না, কাগজি ভাই বা আমাদের সাইদ আব্দুল্লাহ যাবো সেই ভাষায় না বলি। আমি শিক্ষক মানুষ শেখানোর কথা নিয়েই বলি। আপনারা জানেন একটা অঙ্ক শেখানোর গল্প, যে একজন শিক্ষক দুই ভাইকে অঙ্ক শেখাতে চাচ্ছে। দুই ভাই অঙ্ক শিখবে না, কেউ শিখবে না অঙ্ক। তারপরে বড় ভাইকে অঙ্ক শেখাবে, সে বলে যে সব বোঝানোর পরে শিক্ষক বোঝানোর পরে বুঝতে পারছো? বলে না, বুঝি নাই স্যার কিছুই। আবার ছোট ভাইকে বলে সব বোঝানোর পরে বুঝতে পারছো? না, বুঝি নাই কিছু। তখন দুই ভাইকে নিয়ে ছাত্র মহাবিপদে উনি গেছেন মানে আম গাছের নিচে, বলে একজনে উঠো গাছে, আম পারো একজনে, আর একজনে গুনে গুনে বলবা তুমি কয়টা করে পারবা, 1 1 2 3 এভাবে আরো গুনে গুনে চলে বলে। তখন বড় ভাই অঙ্ক যখন মানে গাছ আম পারতেছে, ছোট ভাই আবার গুনে গুনে বলতেছে। কিছু সময় পর ছোট ভাই বুঝতে পারছে যে অঙ্ক শেখানো হচ্ছে। ভাইয়া গাছ থেকে নাম। কেন? স্যার আমাদের অঙ্ক শেখাচ্ছে। কিন্তু কেন? গুনে বলতেছিস 1 2 3, আমরা অঙ্ক শেখাচ্ছি, অঙ্ক শিখতে চাই না, স্যার জোর করে শেখায়। আজকের এই আড্ডাটা এরকমই অবস্থা, একটা ব্যক্তিক্রমী আড্ডা যেখানে আমরা শিখতে চাই, শেখানো হবে, শেখানোর প্রচেষ্টা। ভাই পিছনে কথা বলে কে? এই যে অঙ্ক শেখানোর মতো গল্পটা কেন বললাম? অনলাইন সাংবাদিক, অমুক জিয়া স্মৃতি পাঠাগারের একটা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা শুধুমাত্র এরকম আড্ডা আগে হয় নাই, এর বাইরে আমাদের পাঠচক্র হয়েছে। পাঠচক্রের মাধ্যমে আমরা কিন্তু শেখার চেষ্টা করেছি। প্রতি মাসে 2টা 3টা, একসময় 4টা হয়েছে, কিন্তু এখন আমরা শিক্ষার্থী কম পাই, কারণ সবাই এখন বিভিন্ন জায়গায় আছে, ব্যস্ত আছে, তো আমরা শিক্ষার্থী কম পাই বলে আমরা ওইভাবে শিখতে পারি না। তবে এই যে আড্ডাটা, এর মাধ্যমে আসলে আমরা শিখতে চাই, শিখতে পারি। আমরা জানি যে এই আড্ডার উদ্দেশ্য হচ্ছে জ্ঞান আহরণের চেষ্টা, জ্ঞান বিতরণের চেষ্টা। আমরা জানি যে বিগত সময়কালে আমরা সঠিক ইতিহাস জানতে পারি নাই। বর্তমান প্রজন্ম যারা আছে তারা গত 17 বছরে, তাদের যখন এখন যাদের বয়স 25, তাদের বয়স ছিল 7 বছর, 8 বছর। 17 বছরে তারা যে ইতিহাস শিখেছে, মিথ্যা ইতিহাস শিখেছে, বিকৃত ইতিহাস শিখেছে। সেই মিথ্যা ইতিহাস এই নতুন প্রজন্মের কাছে অলরেডি এটাই হলো ইতিহাস, যে কারণে বর্তমান প্রজন্ম বাংলাদেশের রাজনীতি বিমুখ হয়ে গেছে। তারা রাজনীতিকে মানে ঘৃণা করে, অতি বেশি ঘৃণা করে রাজনীতিকে। তারা রাজনীতিকে শুনলে ভয় পায়, তারা মনে করে রাজনীতি মানেই খারাপ জিনিস। আসলে রাজনীতি খারাপ জিনিস না। রাজনীতি মানুষকে সামাজিক করে, মানুষকে আসলে তার পরোপকারী করে, পরমর্শ সহিষ্ণুতাকে শ্রদ্ধা জানায়। কিন্তু তারা বিগত 17 বছরে যা শিখেছে সেইটা যখন অ্যাপ্লাই করতে যায়, তখন এই আমাদের সন্তানরা, আমাদের তরুণ প্রজন্ম, তারা ভয় পায়। রাজনীতিটা শুনলে তাদের গা জ্বলে, বলে যে এটাই বোধহয় বিএনপিও বোধহয় করবে। আওয়ামী লীগ যা করে গেছে, বিএনপি এইটা করবে, তাদের মনে ধারণা, হ্যাঁ সুনিশ্চিত। এইটা থেকে আমরা মুক্তি চাই। আমরা চাই আওয়ামী লীগ যা করেছে, 75 বছরের একটি দল, যে কিনা নেত্রী মাত্র 14টা ব্যাগে কি ছিল আমরা জানি না, 14টা ব্যাগ নিয়ে বোনকে নিয়ে পালিয়ে গেছে, সেই নেত্রীর বাংলাদেশে ফেরা সম্ভব হবে না হয়তোবা। কিন্তু আমরা চাই এই ঘটনা পুনরাবৃত্তি না ঘটুক। এই সাহিদ আব্দুল্লাহর মতো লোকরা তারা আন্দোলন করেছে, 17 বছরের একটা গাছ, সেই গাছটাকে তো উপরে ফেলতে পেরেছে। তার পিছনে বিএনপি ছিল, তার অন্য সমস্ত দল ছিল। সেই দলের পরে তারা সঠিক ইতিহাস রচনা করার জন্য তারা উদ্যোগ নিয়েছে, তারা দেশকে নতুন করে বিনির্মাণের চেষ্টা করছে। আমরা সেটা যেন নস্যাৎ না হয় সেই চেষ্টা করতে চাই। আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। আমরা দেখেন রাস্তার ইদানিংকালে বিএনপি বা জামাত বা আওয়ামী লীগ বলবো না, কেউ সমাবেশ করে, মাদক বিরোধী সমাবেশ করে। তারা কিন্তু জামাতের নাম নেয় না, আওয়ামী লীগের নাম বলে না, কিন্তু কেউ করে। করা মানে হচ্ছে এই, তারা কিন্তু মানে এই প্রতিরোধ করে, সরাসরি দলের ব্যানারে আসে না, কিন্তু পিছনে কারা আছে তারা আমরা জানি আর বুঝতে পারি। কারা এই ধরনের সমাজ সচেতন করার জন্য, সঠিক ইতিহাস রচনা করার জন্য, মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য কারা করে আমরা জানি। কিন্তু আমরা যখন সরাসরি দলীয় ব্যানারে কথা বলি, মানুষ তো আমাদের এই তো বিএনপি আসছে, এই তো আওয়ামী লীগ আসছে, দরকার নাই আপনার বিএনপি সরাসরি যাওয়ার জন্য, আওয়ামী লীগ দরকার নাই।
সমাজে ভালো কিছু করার জন্য, যা 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 কিছু ভালো অলওয়েজ ভালো, যা খারাপ সেটা সবসময় খারাপ। আমরা সমাজ বিনির্মাণের জন্য, মানুষকে অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, মানুষকে শেখানোর জন্য, জাতীয়তাবাদ কি, দেশপ্রেম কি, এটা বোঝানোর জন্য শিখতে হবে, পড়তে হবে, আড্ডায় আসতে হবে। দাঁড়াই বলি, বসে বলি, আড্ডা তো আড্ডাই। সেখানে বসে সঠিক ইতিহাসটা বুঝতে পারাটা হলো আমাদের কাজ। আমরা এই নতুন প্রজন্ম যে এখনো আমাদেরকে গ্রহণ করতে পারছে না, তারা মনে করছে এই বোধহয় আওয়ামী লীগ যা করেছে বিএনপি তাই একই মুদ্রার এপিট হবে। সেটা আমরা বলতে চাই না। আমরা চাই যে নেত্রীর পতন ঘটেছে সে নেত্রী ফিরে আসবে না। যে নেত্রী বলে দিয়েছেন এই দেশ আমার, এই দেশের বাইরে আমার 1 ইঞ্চি জায়গা নাই, আমার কোনো আত্মীয় নাই, ঘর নাই, বাড়ি নাই, ওনাকে আমরা চিনি। উনি দেশের নেত্রী খালেদা জিয়া। উনি কিন্তু কখনো অন্যায় আপোষ করেন নাই, অন্যায় প্রশ্রয় দেন নাই। তার কোন আদর্শে বিশ্বাসী, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আদর্শে বিশ্বাসী। আমরা সেই আদর্শে কথা বলি, ধারণ করি, সঠিক ইতিহাস সামনে নিয়ে আসতে চাই। এই আড্ডার মাধ্যমে আপনারা শুধুমাত্র এখানে বলে যাবেন, শুনে যাবেন তা না। এর মাধ্যমে সঠিক ইতিহাসটা মাথায় মগজে নিয়ে নেই এবং তার মাধ্যমে আমরা লেখার চেষ্টা করি, লিখতে চেষ্টা করি, বলতে চেষ্টা করি। তাহলে এই আড্ডাটা অত্যন্ত এফেক্টিভ হবে। আদারওয়াইজ আমরা শুধুমাত্র দলীয় বানে আড্ডা দিব, আড্ডার ফল আগামী দিনে কি হবে জানি না। মানুষ আমাদেরকে কতখানি ভালোবাসবে তা একটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। মানুষের কাছ থেকে ভয় পাওয়ার চাইতে ভালোবাসা পাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভালোবাসা পেলে মানুষ আমাদেরকে কখনো সরে ফেলবে না, কিন্তু যখন ভালোবাসা পাবো মানুষ আমাকে বুকে নেবে, অন্তরে নেবে, গ্রহণ করবে। আমরা চাই মানুষের ভালোবাসার মাধ্যমে সমাজ বিনির্মাণ করব। আমরা চাই মানুষ ভালোবাসা পেয়ে সমাজের বৈষম্য দূর করবো। সেই জন্য এই আড্ডাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডক্টর ওবায়দুল ইসলাম সাহেবকে চমৎকার এই আড্ডায় অংশগ্রহণ করার জন্য। এখন আড্ডায় অংশ নেবেন বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ, আমাদের সকলের প্রিয় ডক্টর মাহাদি আমিন আপনাদের সামনে